হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলোকে সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, এ ও বি পর্যায়ক্রমিক দিনে কাজ করে একটি কাজ শেষ করে। পর্যায়ক্রমিক দিনে কাজ করা মানে কি, মানে এ একদিন করছে, তারপরের দিন বি করছে, তারপরের দিন আবার এ করছে, তারপরের দিন বি, মানে একদিন এ একদিন বি, এইভাবে একটা কাজ শেষ করে। এবং যেখানে বি প্রথম দিন কাজ করে, তার মানে এখানে কি বলেছে দেখো, প্রথম দিন কে কাজ করছে, বি কাজ করছে, দ্বিতীয় দিন এ কাজ করছে, এইভাবে তৃতীয় দিন আবার বি কাজ, চতুর্থ দিন এ কাজ, এইভাবে কাজ হচ্ছে। তারপরে কি বলছে দেখো, এ একা 22 দিনে কাজটি শেষ করতে পারে। যদি কাজটি শেষ হতে মোট 11.1 দিন সময় লাগে, তাহলে বি একা ওই কাজের 3/4 অংশ কাজ কতদিনে করবে। দেখো কি কি বলে দিয়েছে, দেখো পর্যায়ক্রমিক ভাবে কাজ করছে একটা, বি প্রথম দিন কাজ করছে, আর কি বলেছে এ একা 22 দিনে করে। তাহলে এ কাজটা করতে কতদিন টাইম লাগে, এর 22 দিন টাইম লাগে। আচ্ছা, আর কাজটা হতে মোট কতদিন লাগছে, 11.1 দিন। তাহলে মোট কতদিন লাগছে, 11.1 দিন, মানে কতদিন, মানে 11.5 দিন। তা এই 11.5 দিনের মধ্যে কিছুদিন এ কাজ করেছে, কিছুদিন বি কাজ করেছে। তো 11.5 দিনের মধ্যে এ কতদিন কাজ করেছে আর বি কতদিন কাজ করেছে সেটা আমাকে বের করতে হবে। আমাকে কি বলেছিল, তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে আর বি প্রথম দিন কাজ করে। তাহলে বি প্রথম দিন কাজ করলো মানে ফার্স্ট দিন বি, আবার কোন দিন কাজ করবে, থার্ড দিন করবে, আবার ফিফথ দিন করবে, আবার সেভেন্থ দিন করবে, মানে বিজোড় সংখ্যক দিনগুলোতে বি কাজ করবে, আবার 9th দিন করবে, আবার 11th দিন করবে, মানে বি কদিন, আর 12th দিন তো আর এ করবে। তারপরে তো আর দিন নেই, 11.5 দিন হয়েছে, তো তাহলে 11তম দিন আর 12তম দিন, 12তম দিন অব্দি কাজ হয়েছে, তারপরে তো আর কাজ হয়নি। তাহলে বি কতদিন করলো, এখানে দেখো 6 দিন হচ্ছে, তাহলে বি করছে 6 দিন। তাহলে এ কতদিন কাজ করবে বাকি দিনগুলো, মানে 5.5 দিন হবে, মানে সেকেন্ড দিন, ফোর্থ দিন, সিক্স দিন, 8 দিন, 10th দিন, আর 12th দিনে অর্ধেক দিন। এই যে 11.5 দিন মানে 11 দিন পুরো কাজ হয়েছে, আর 12th দিনে অর্ধেক কাজ হয়েছে, তার মানে এ কতদিন করছে, 5.5 দিন, মানে 11/2 দিন। ঠিক আছে, এটা মানে 5.5। তাহলে বি কতদিন কাজ করছে, 6 দিন, আর এ কতদিন কাজ করছে, 11/2 দিন। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এ 22 দিনে কাজটি শেষ করতে পারে। যদি একা কাজ করে তাহলে 22 দিনে শেষ করে। কাজ শেষ করা মানে কাজটার কত অংশ করা, এক অংশ করা। তার মানে আমি কি লিখতে পারি, এ 22 দিনে করে কাজটার এক অংশ, তাই না? তাহলে এ একদিনে কাজটার কত অংশ করে, 1/22 অংশ। আর কতদিন করেছে, এই কাজটা 11/2 দিন করেছে, তাহলে এ 11/2 দিনে কাজটার কত অংশ করবে, 1/22 ইন্টু 11/2 অংশ। আচ্ছা, 11 আর 22 কে কাটলে কত হয়, নিচে 2 আসে, তার মানে 1/4 অংশ। তার মানে এ ওই কাজটার কত, এই যে টোটাল যে 11.1 দিন কাজ হয়েছে, তার মানে এ 11/2 দিন করেছে, তাই 11/2 দিনে এ কতটা কাজ করেছে, 1/4 অংশ কাজ করেছে। তাহলে এ যদি 1/4 অংশ কাজ করে, তার মানে কি বাকি কাজটা বি করেছে, তাহলে বি কতটা কাজ করেছে, টোটাল কাজটা এক অংশ, এ করেছে 1/4 অংশ, তাহলে বি বাকিটা করেছে, মানে 1 - 1/4 করলে কত হয়, 3/4 অংশ। দেখো আমাকে এটাই বের করতে বলেছে, বি একা ওই কাজের 3/4 অংশ কত দিনে করবে। তাহলে বি একা ওই 3/4 অংশ কাজটা করেছে, বি কতদিন ধরে কাজ করেছে, বি 6 দিন ধরে কাজ করেছে, যে একটু আগে বের করলাম। তাহলে বি একা ওই কাজের 3/4 অংশ কত দিনে করবে, বি একা ওই কাজের 3/4 অংশ 6 দিনে করবে। ঠিক আছে, তার মানে অপশন সি হবে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু আনকমন টাইপের অঙ্ক দিয়েছে, অন্য শিফট গুলোতে কিন্তু এরকম টাইপের কোনো অঙ্ক দেয়নি, তাই খুবই একটা ভালো অঙ্ক। তারপরেরটা দেখো কি বলছে, যদি 2/7, 7/12 ও 8-এর চতুর্থ সমানুপাতি f1 এবং 5-6, 4-3 ও 10-এর চতুর্থ সমানুপাতি f2 হয়, তাহলে f1:f2 কত। দেখো এটাও একটা আনকমন টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্কও কিন্তু আগের শিফট গুলোতে একটাও আসেনি। ঠিক আছে, তা কি বলেছে, 2-7, 7-12, 8-এর চতুর্থ সমানুপাতি f1। তার মানে কি, তার মানে চতুর্থ সমানুপাতি মানে কি, মানে প্রথমটা অনুপাত দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা অনুপাত চতুর্থটা। বা আমি কি লিখতে পারি, প্রথমটা অনুপাত মানে বাই দিতে পারি, মানে 2-7 ডিভাইডেড বাই 7-12 সমান সমান কি হবে, তৃতীয়টা ইস্টু চতুর্থটা, চতুর্থটা বলেছে f1, তাহলে 8/f1 হবে, 8/f1। এখান থেকে আমি f1 এর মানটা বের করব। তাহলে কি লিখতে পারি, এটাকে ভাঙলে কি হয়, 2-7 ইন্টু 12/7 সমান সমান 8/f1। আচ্ছা, f1 টাকে যদি বাঁ পাশের উপরে পাঠাই আর এইগুলোকে যদি ডান পাশে পাঠাই, তাহলে কি হবে, তাহলে f1 সমান সমান কি হবে, 8 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 12। আচ্ছা, কাটাকুটি করে 2 আর 8 কে কাটলে হয় 4, 4 দিয়ে 12 কে কাটলে হয় 3, তার মানে কত হবে, f1 এর মান হবে 49/3 গুণ করে দিলে।
আচ্ছা একই রকম করে আমি F2 টাকেও বের করি। এখানে কি বলেছে 5 এর 6 4 এর 3 ও 10 এর চতুর্থ সমানুপাতিক F2। একই রকম করে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা, চতুর্থটা হচ্ছে F2। একই রকম করে করি, তাহলে কি হবে 5 এর 6 বাই 4 এর 3 সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা মানে 10 বাই F2। এটাকে ভেঙে দিই, তাহলে কি হবে 5 এর 6 ইন্টু 4 এর 3 রয়েছে, গুণ করে দিয়ে উল্টে দিই, ভাগ ছিল গুণ করলে উল্টে যায় মানে 3 এর 4 হয়ে যায়, সমান সমান 10 বাই F2। এটাও একই রকম করে F2 টা ওই বাঁ পাশে পাঠিয়ে করি, বা এখানেও কাটাকুটি করতে পারি, কোনো অসুবিধা নেই, আমি বাঁ পাশে ডান পাশে পাঠিয়ে দিই তারপরে করি। তাহলে 10 ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 3, তাহলে 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 3 দিয়ে 6 কে কাটলে হয় 2, তাহলে F2 এর মান কত বেরোলো 2 দুগুণে 4, 4 4ই 16, F2 এর মান বেরোলো 16। আমাকে কি বার করতে বলেছে F1 is to F2, তাহলে F1 is to F2 কত হবে, F1 এর মান বেরিয়েছে কত 49/3, 49/3 is to F2 এর মান বেরিয়েছে কত 16। তাহলে এরকম টাইপের কি থাকলে কি করতে হয়, এই যা প্রথমটা নিচেরটা দিয়ে ডান পাশের উপরে গুণ করে দেবো, আর ডান পাশের নিচের দিয়ে, ডান পাশের নিচে কিছু নেই মানে 1 আছে, পরেরটা আর কি সেটা দিয়ে এই প্রথমটার উপরে গুণ করে দেবো, অথবা কি করতে হয় এদের লসাগু করতে হয়, 3 আর 1 এর লসাগু কত 3 ই হয়, তার মানে হয় 49 ইস্টু আর 16 কে 3 দিয়ে গুণ হয়, 3 16 48, তাহলে কি হবে 49 ইস্টু 48, অপশন সি হবে। এটাও একটা আনকমন টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু আগের শিফট গুলোতে আসেনি। তারপরেরটা দেখো কি বলছে, কোন আয়তঘনের আয়তন ভি যদি এর দৈর্ঘ্যকে দ্বিগুণ, প্রস্থকে 3 গুণ এবং উচ্চতাকে অর্ধেক করা হয় তাহলে এর আয়তন কত হবে। আচ্ছা আমি ধরছি আয়তঘনটার আয়তন বলে দিয়েছে ভি, আমি ধরছি আয়তঘনটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, ওর প্রস্থ হচ্ছে ওয়াই, আর ওর উচ্চতা হচ্ছে জেড। তাহলে আয়তঘনের আয়তন কি হবে, আয়তঘনের আয়তন হবে, আয়তনের ফর্মুলা কি আয়তঘনের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে আয়তঘনের আয়তনটা কত হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড মানে এক্স ওয়াই জেড, সেটা সমান সমান দেখো বলে দিয়েছে ভি, তাহলে এটা সমান সমান হচ্ছে ভি। এবার কি বলেছে দেখো, যদি এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করে, দৈর্ঘ্য আমি ধরেছিলাম এক্স, তাহলে পরবর্তী দৈর্ঘ্য কি হবে, দ্বিগুণ করলে কি হয়ে যাবে এক্সটা 2x হয়ে যাবে। আচ্ছা প্রস্থকে কি করেছে, প্রস্থকে বলেছে 3 গুণ করেছে, তাহলে প্রস্থ আগে ছিল y, এখন তাহলে প্রস্থ কত হবে 3 গুণ করলে 3y হয়ে যাবে। উচ্চতাকে অর্ধেক করেছে, উচ্চতা আগে ছিল z, তাহলে উচ্চতাকে অর্ধেক করলে কি হয়ে যাবে z/2 হয়ে যাবে। তাহলে এর আয়তন কত হবে, তাহলে এখন এর আয়তন কত, আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 2x ইন্টু 3y ইন্টু উচ্চতা কত z/2। আচ্ছা এত ঘন একক, হ্যাঁ এগুলো ঘনতে হবে, তাহলে দেখো এই দুই কেটে যায়, তাহলে কত আছে 3 আগে আসছে মানে 3xyz, আবার xyz মানে আমি কি জানি যে v জানি, তাহলে xyz এর জায়গায় আমি v বসিয়ে দেবো, তার মানে এখন আয়তন কত হবে 3xyz এর জায়গায় v বসিয়ে দিই, তাহলে 3v, তাহলে এর আয়তন কত হবে, আয়তন হবে 3v, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, এ ও বি স্টেশন দুটির দূরত্ব 370 কিমি, একটি ট্রেন স্টেশন এ থেকে সকাল 9টায় 20 কিমি পার ঘন্টা গতিবেগে স্টেশন বি এর দিকে যাত্রা করে, অপর একটি ট্রেন সকাল 10টায় স্টেশন বি থেকে 50 কিমি পার ঘন্টা গতিবেগে স্টেশন এ এর দিকে যাত্রা করে, তাহলে ট্রেন দুটি কখন মিলিত হবে। দেখো এই শিফটের প্রত্যেকটা অঙ্ক একটু আনকমন টাইপের দিয়েছে, মানে আগের শিফট গুলোতে আসেনি, এখন যতগুলো করালাম দেখো এখানে কি বলেছে দুটো স্টেশন আছে, একটা এ স্টেশন একটা বি স্টেশন, তো আমি একটা স্টেশন এরকম দেখাই, এখানে ধরছি আমি স্টেশন এ আছে, এখানে ধরছি আমি স্টেশন বি আছে, স্টেশন এ থেকে একটা ট্রেন যাচ্ছে বি এর দিকে মানে এই দিকে, আর বি থেকে একটা ট্রেন যাচ্ছে এর দিকে মানে এই দিকে। আচ্ছা এবার কি বলেছে দেখো, এই দুটোর মোট দূরত্ব বলেছে 370 কিমি, মানে এখান থেকে এত দূরে এই ডিস্টেন্সটা কত 370 কিমি। আর কি বলেছে, তাহলে সকাল 9টায় এই স্টেশন থেকে বেরিয়েছে, মানে স্টেশন থেকে যে ট্রেন যাচ্ছে ও সকাল 9টার সময় গেছে, ওর গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা, মানে এ থেকে যে বির দিকে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 20 কিমি পার ঘন্টা। আর একটা কি, আর একটা ট্রেন সকাল 10টায় ছেড়েছে, মানে বি থেকে যে এর দিকে যাচ্ছে সে সকাল 10টায় ছেড়েছে, আর তার গতিবেগ কত 50 কিমি পার ঘন্টা, এর গতিবেগ হবে 50 কিমি পার ঘন্টা। আচ্ছা এরপর কি বলছে ট্রেন দুটো কখন মিলিত হবে, আচ্ছা এই ট্রেন দুটো মিলিত হবে মানে কি, যে প্রথম ট্রেন এ থেকে যে বি এর দিকে যাচ্ছে সেও কিছুটা পথ যাবে, এত দূর গেল, আর বি থেকে যে এর দিকে আসছে সেও কিছুটা পথ যাবে, আমি ধরলাম এত দূর আসলো, তার মানে তারা মিলিত হওয়া মানে কি, এ যতটা পথ গেছে আর বি যতটা পথ গেছে এদের টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে এই যে টোটাল 370 কিমি হবে এদের মধ্যেকার টোটাল ডিস্টেন্সটা। আচ্ছা আমাকে বলেছে ট্রেন দুটো কখন মিলিত হবে, তা আমি ধরছি ট্রেন দুটো এক্স ঘন্টা পরে মিলিত হবে। তাহলে দেখো আচ্ছা এক্স ঘন্টা কার এক্স ঘন্টা পর, এই যে প্রথম ট্রেনটা যে 9টায় ছাড়ছে তার এক্স ঘন্টা পর, দেখো ট্রেন দুটো কিন্তু এক সময়ে ছাড়েনি, একটা ট্রেন ছেড়েছে 9টার সময়, একটা ট্রেন ছেড়েছে 1 ঘন্টা পরে মানে 10টার সময়, তাহলে এই প্রথম ট্রেন ছাড়া যদি এক্স ঘন্টা পরে তারা মিলিত হয়, তার মানে প্রথম ট্রেনটা
x ঘন্টা যাবে, কিন্তু পরের ট্রেনটা তো 10টায় ছেড়েছে, মানে 1 ঘন্টা পরে ছেড়েছে, তাহলে ও তো আর x ঘন্টা যাবে না, ও কত ঘন্টা যাবে, ও x ঘন্টার থেকে 1 ঘন্টা কম যাবে, মানে দ্বিতীয় ট্রেনটা মানে b থেকে যে এর দিকে আসছে সে 1 ঘন্টা কম যাবে, মানে x - 1 ঘন্টা যাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম ট্রেনের গতিবেগ কত? 20 কিমি পার আওয়ার, তাহলে ও 1 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, ও x ঘন্টায় কতটা যাবে? 20x কিমি। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 50 কিমি পার আওয়ার, ও 1 ঘন্টায় যাচ্ছে 50 কিমি, তাহলে ও কতক্ষণ যাবে? x - 1 ঘন্টা যাবে, তাহলে x - 1 ঘন্টায় কতটা যাবে? 50 × x - 1। এই দুটো ট্রেন যে দূরত্বটা যাচ্ছে সেটার যোগফলটাই কত কিমি? এই যে 370 কিমি একটু আগেই বললাম, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 370। এবার সমাধান করি, 20x + 50 দিয়ে গুণ করে দিলে হয় 50x - 50 = হচ্ছে 370। আচ্ছা, 20x আর 50x যোগ করলে হয় 70x = 50 কে ডান পাশে পাঠালে প্লাস হয়ে যায়, 370 আর 50 যোগ করলে হয় 420। হ্যাঁ, তাহলে x = কত হয়? 420/70 করলে কত হয়? 70 কে 6 দিয়ে গুণ করলে 420, মানে x এর মান হচ্ছে 6। তার মানে কি 6 ঘন্টা পরে, কোন সময়ের 6 ঘন্টা পরে? যে প্রথম ট্রেন ছাড়ার 6 ঘন্টা পর, কারণ আমি ধরেছি প্রথম ট্রেন ছাড়ার 6 ঘন্টা পর তারা মিলিত হবে, তাহলে 9টার থেকে আরো 6 ঘন্টা পর। 9টা থেকে 6 ঘন্টা মানে কি? 9টার থেকে 3 ঘন্টা হয় 12টা, আরো 3 ঘন্টা মানে 3টের সময়। তাহলে কখন তারা মিলিত হবে? 3 PM এ। অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন অসৎ দোকানদার ক্রয় মূল্য জিনিস, আচ্ছা ক্রয় মূল্যে, হ্যাঁ এটা ক্রয় মূল্যে হবে, হ্যাঁ আহ আহ, মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে প্রকৃত ওজনের থেকে 21% কম ওজন ব্যবহার করে, তার লাভের হার কত? দেখো 21% কম ওজন ব্যবহার করে মানে কি, মানে 100 গ্রামের জায়গায় কত গ্রাম ব্যবহার করছে? 21 গ্রাম কম করছে, মানে 79 গ্রাম। তার মানে ও লাভ করছে কত? লাভ করছে হচ্ছে 21 গ্রাম। কত গ্রামের মধ্যে? ও কিন্তু 100 গ্রামের মধ্যে 21 গ্রাম লাভ করছে, মানে অ্যাকচুয়াল জিনিস দিচ্ছে কত গ্রাম? 79 গ্রাম। মানে ও যেই জিনিসটা 79 গ্রাম কিনেছে, মানে ওর ক্রয় মূল্য যেই জিনিসটার 79 গ্রাম, সেই জিনিসটাতেও 21 গ্রাম লাভ করছে, তাই না? তাহলে ওর লাভের হার কত হবে? লাভের হার হবে যতটা লাভ হচ্ছে, মানে 21 ডিভাইডেড বাই যত গ্রামের মধ্যে। কত গ্রামের মধ্যে? 79 গ্রামের মধ্যে। 100 গ্রামের মধ্যে না, কিন্তু 79 গ্রামের মধ্যে। অ্যাকচুয়ালি দিচ্ছে কত গ্রাম? ও তো 79 গ্রাম দিচ্ছে, তাই 79 গ্রামের মধ্যে লাভটা হবে। 21 ডিভাইডেড বাই 79 ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে উপরে যদি গুণ করে দিই তাহলে 2100, এখানে হবে 79। প্রথমে দেখো দুইবার যাবে, দুইবার দিলে কত হয়? 158 হয়, তাই না? তাহলে থাকছে 2, 5 আর 1 6, মানে 5 0। তাহলে এটা আবার 5 বার, 5 7 5 6 7 42, আচ্ছা 6 বার যাবে, তাহলে 6 নং 54, 4 হাতে 5, 6 7 42 এর 5 47। তাহলে থাকছে 6 আর 7 আর 8 4, মানে 26 পূর্ণ 46/79, এত পার্সেন্ট, মানে অপশন ডি তে আছে। দেখো তারপরেরটা কি বলছে, দেখো একটি জেলার জনসংখ্যা 3,69,000, এর মধ্যে 1,86,000 জন পুরুষ আর বাকি জন মহিলা। যদি মোট জনসংখ্যার 45% শিক্ষিত হয় এবং 45% পুরুষ শিক্ষিত হয়, তাহলে মহিলা শিক্ষিত হয়। দেখো একটা জিনিস খালি এখানে খেয়াল করে, এখানে মোট জনসংখ্যার 45% পুরুষ, 45% শিক্ষিত, আবার পুরুষও শিক্ষিত 45%। তার মানে কি? তার মানে বাকি যারা আছে তারাও সেই, যেহেতু এই দুটো সমান, মোট জনসংখ্যার 45% শিক্ষিত, আবার পুরুষও 45% শিক্ষিত, তার মানে মহিলা শিক্ষিতও কত হবে? সেই 45%ই হবে। যেহেতু মোট জনসংখ্যার যা শিক্ষিত যেটা বলেছে, যেই পার্সেন্ট বলেছে, পুরুষও সেই পার্সেন্ট বলেছে, তার মানে মহিলাও হবে 45%। তবেই এটা সম্ভব। যদি এখানে অন্য মান চেঞ্জ করে দিত তাহলে কিন্তু করতে হতো, এটা করার কোনো দরকারই নেই, এটা চোখ বুঝে তুমি লিখতে পারো যে মহিলা শিক্ষিতের হার কত হবে? 45%। যেহেতু কেন? কারণ পুরুষ শিক্ষিত 45 বলেছে, মোট জনসংখ্যারও 45% শিক্ষিত, তার মানে মহিলাও 45%ই হবে, তবেই ওটা হবে। তারপরেরটা কি বলছে, দেখো একজন বিক্রেতা ক্রয় মূল্য থেকে 20% বেশি দাম লিখে রেখে তার উপর 20% ছাড় দেয়, তার লাভ বা ক্ষতির হার কত শতাংশ? দেখো এটাও খুব ভালো অঙ্ক। তাহলে আমি ধরছি ক্রয় মূল্য ছিল তার 100 টাকা, যেহেতু সবকিছু পার্সেন্টেজ দিয়েছে তো আমি 100 ধরলে সুবিধা হবে, এক্স ধরেও করা যায় কিন্তু 100 ধরে করলে সুবিধা হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে তার দাম লিখে রেখেছে কত? মানে ওটাই ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য, মুদ্রিত মূল্য, যা খুশি, ধার্য মূল্য লিখছি আমি। 20% বেশি মানে কত হবে? 20 টাকা বেশি লিখেছে, তার মানে 100 ছিল ক্রয় মূল্য, তার থেকে আরো 20 টাকা বেশি, মানে কত? 120 টাকা। তার উপর ছাড় দিয়েছে কত? 20%। তাহলে ছাড় দিয়েছে, এবার কত টাকা বের করি, মানে বিক্রি করেছে কত টাকায়? 120 টাকা ছিল ধার্য মূল্য, তার উপর 20% ছাড় দিয়েছে, মানে বিক্রি করেছে ওর 80% দামে, তাই না? ইন্টু 80% মানে কত? 80/100। এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যায়, তাহলে 8 × 12 = 96। মানে ও কিনেছিল 100 টাকা দিয়ে,
বিক্রি করেছে 96 টাকায়, তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে বা ক্ষতি হয়েছে। কত টাকা? 4 টাকা ক্ষতি হয়েছে। তো 100 টাকায় তার মানে ক্রয় মূল্য ছিল 100, 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়েছে মানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 4% ক্ষতি হয়েছে, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি জামার দাম প্রথমে 15% বৃদ্ধি করে তারপর 12% কমানো হলো এবং আবার 8% বৃদ্ধি করা হলো। তা দেখো, যদি এই প্রথমের এই দুটো কেস যদি হতো 15% বৃদ্ধি আর 12% কমানো, এই দুটোর সমতুল্য বৃদ্ধি বা হ্রাস কি হতো? এই দুটোর সমতুল্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা করি। দেখো আমি বলে দিই ফর্মুলাটা। যদি x% বৃদ্ধি পায়, বৃদ্ধি পেল, তারপরে y% হ্রাস পেল, সেক্ষেত্রে নেট বৃদ্ধি বা হ্রাস কি হবে? সেক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস কি হবে? এর ফর্মুলাটা হচ্ছে প্রথমে বৃদ্ধি, তো তাহলে x টা প্লাস হবে, হ্রাসটা মাইনাস y মাইনাস xy বাই 100, এত পার্সেন্ট তার বৃদ্ধি বা হ্রাস পাবে। এবার বৃদ্ধি বা হ্রাস পাবে আমি কি করে বুঝবো? যদি এই মানটা, এই টোটালটার মানটা যদি পজিটিভে বেরোয় তার মানে বৃদ্ধি পেয়েছে, আর যদি টোটালটার মানটা নেগেটিভে বেরোয় তার মানে অত পার্সেন্ট হ্রাস পেয়েছে। তাহলে এই 15% আর 12%, এটা 15% বাড়লো 12% কমলো, এই দুটোর নেট কি হলো আমি সেটা আগে বের করি এই ফর্মুলাটাই ফেলে। তাহলে 15 কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেলো? 15 মাইনাস 12 মাইনাস 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। আচ্ছা, করলে কত হয়? 15 থেকে 12 বাদ দিলে হয় 3, মাইনাস এটাকে কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হয় 3, নিচে হয় 20। আচ্ছা, 20 আর 12 কে 2 দিয়ে কাটি 10, আর উপরে হয় 6। তাহলে এটা হচ্ছে 3 6 18 বাই 10 মানে কত? 1.8, এক ঘর সরে যায়। তাহলে 3 মাইনাস 1.2 করলে কত হয়? 1.2 হয়। তার মানে এটা প্লাসে বেরিয়েছে, মানে এত পার্সেন্ট বৃদ্ধি। প্রথম দুটোর পরিবর্তে এত পার্সেন্ট বৃদ্ধি হলো, তারপরে আবার কি দেখো 8% বৃদ্ধি করা হলো। তার মানে এখন কত কত বৃদ্ধি রয়েছে? একটা 1.2% বৃদ্ধি আর একটা 8% বৃদ্ধি। তাহলে দুটোই যখন বৃদ্ধি হবে মানে পরপর একবার x% বৃদ্ধি পেল, তারপরে আবার যদি y% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সমতুল্য বৃদ্ধিটা কি হয়? x প্লাস y প্লাস xy বাই 100, মানে দুটোই যোগ হয়ে যায়। এটাই তার ফর্মুলা। যদি বৃদ্ধি পেয়ে হ্রাস পায় তখন হয় x মাইনাস y মাইনাস xy বাই 100, যদি পরপর দুটোই বৃদ্ধি পায় তাহলে x প্লাস y প্লাস xy বাই 100। তাহলে এক্ষেত্রে একটা 1.2% বৃদ্ধি, একটা 8% বৃদ্ধি, তাহলে এই দুটোর সমতুল্য বৃদ্ধি কি হবে? 1.2 প্লাস 8 প্লাস 1.2 ইন্টু 8 ডিভাইডেড বাই 100। তাহলে কত হয়? 1.2 আর 8 যোগ করলে হয় 9.2, তার সাথে প্লাস। আচ্ছা, এই পয়েন্টটা তুলে দিলে নিচে একটা শূন্য আসে, তাহলে গুণ করলে কত? 8 বারং 96 বাই 1000, মানে কত হচ্ছে? 9.2 প্লাস 96 বাই 1000 করলে কত? 0.3 ঘর সরবে, মানে 0.096 হবে। আচ্ছা, এই দুটো যোগ করলে কত হয়? এখানে হবে 6 9 2.9, মানে 9.296। এখানে দেখো 1 দশমিক স্থান পর্যন্ত, তো 9.29 কে আমি কি লিখতে পারি? এক ঘর বাড়িয়ে দেবো, মানে 2 এর পরে এক ঘর বাড়িয়ে দিলে হয় কত? 9.3 হয় অ্যাপ্রক্সিমেট। এটাই আমার দেখো রয়েছে অপশনে, ডি নম্বর অপশন, 9.3% বৃদ্ধি পাবে। তারপরেরটা কি বলছে দেখো, 170 মিটার এবং 480 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বলেছে একই দিকে। তো একই দিকে বললে কি হয়? এদের নেট গতিবেগটা কি হয় যখন তারা অতিক্রম করে বা কিছু করে? নেট গতিবেগটা হয়ে যায় বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। যদি বলতে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করছে তখন কি হয়ে যেত? ওদের গতিবেগ দুটো প্লাস হয়ে যেত। একই দিকে বলছে মানে কি হবে? মানে এই প্রথম ট্রেনটাও এদিকে যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটাও এদিকে যাচ্ছে, এইটা হচ্ছে একই দিকে। তখন কি হয়? তখন বেশিটার গতিবেগ থেকে কমটার গতিবেগটা মাইনাস করে দিতে হয়, ওটাই হয় নেট গতিবেগ। তাহলে যথাক্রমে 70 কিমি পার ঘন্টা এবং 80 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে নেট গতিবেগটা কি হবে? যেহেতু একই দিকে যাচ্ছে তখন কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, বড়টা মাইনাস ছোটটা, মানে 80 মাইনাস 70 সমান সমান কত? 10 কিমি পার ঘন্টা। আচ্ছা, আমি কি নেবো? এই সব অঙ্ক সবসময় মিটার পার সেকেন্ডে নিই, তাহলে এটা সমান সমান কত মিটার পার সেকেন্ড? মিটার পার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। এটা আর কিছু করলাম না, এরকম রেখে দিলাম। আচ্ছা, ট্রেন দুটো পরস্পরকে পেছন থেকে এসে কত মিনিটে ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করবে? তাহলে দুটোকে পরস্পরকে অতিক্রম করা মানে কত দূরত্ব যাওয়া? মানে এদের ট্রেন দুটোর মোট দৈর্ঘ্য যত তত দূরত্ব যাওয়া। তাহলে কত হয়? ট্রেন দুটোর দৈর্ঘ্য সমষ্টি কত? 170 যোগ 480 কত হয়? 0, 8 এর সাথে 15, 5 হাতে 1, 4 5 1 6, মানে 650 মিটার। ট্রেন দুটোর গতিবেগ মানে নেট গতিবেগ বেরিয়েছে এত, তার মানে এই 10 ইন্টু 5/18 মিটার এরা পরস্পরকে অতিক্রম করে হচ্ছে এত মিটার, দূরত্ব অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে কি? এটা উল্টে যায়, মানে 18 ডিভাইডেড বাই 10 ইন্টু 5 সেকেন্ডে। আর কত মিটার আছে? এই যে 650 মিটার। তাহলে 650 মিটার দূরত্ব অতিক্রম করবে কত? 18
ইন্টু 650 ডিভাইডেড বাই 10 ইন্টু 5 সেকেন্ডে, এত সেকেন্ডে। এই শূন্য কাটলাম, 5 কে 65 দিয়ে 5 তেরং 65, তাহলে কত সেকেন্ড হলো? 18 ইন্টু 13 সেকেন্ড। আমার উত্তরটা দেখো কত মিনিটে বলেছে, তার মানে সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়, তার মানে কত মিনিটে হবে? 18 ইন্টু 13 বাই 60, এত মিনিটে। আচ্ছা 6 দিয়ে কাটলে হয় 6 10 60, 3 6 18, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে কত? 3 তেরং 39 বাই 10, মানে কত মিনিট হবে? 3.9 মিনিটে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলেছে দেখো, 91 ভাগ 7, তারপরে এটা আচ্ছা সবার ফার্স্টে কি ব্র্যাকেটের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো এখানে দেখো ভাগ আছে, এটা করলে কত হয়? 91 ভাগ 7 করলে হয় 13, তারপরে ব্র্যাকেটের কাজ কোথায়? এইটা আছে, 8 - 2 মানে করলে হয় 6, তাহলে এটা দেখো 17/6 ইন্টু 6, মানে এই 6 এই 6 কেটে যাবে। আচ্ছা 4 আর 64 কাটাকুটি করলেও কত আসে? 16 আসে। তাহলে এর মধ্যে কি আসছে? 16 প্লাস আর 17 গুণ 1 করলে হয় 17, মানে আমার মোট কি আসছে? 13, এইটুকু করলে 13, তারপরে দেখো গুণ আছে, গুণ, তার ব্র্যাকেটের মধ্যে আসবে 16 আর 17 যোগ করলে হয় 33, তার মানে আসবে কত? 13 গুণ 33, 13 গুণ 33 করলে কত হয়? দেখো এককের ঘরে 9 আসে, তার মানে এটাই হবে। গুণ করে দেখে নি, 3 তেরং 39 এর 9, হাতে 3, 3 তেরং 39 এর 3 42, অপশন সি। তারপরেরটা এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক দিয়েছে, এটাও একই রকম করে করি। 44 ভাগ 4 মানে কত? 11, আর 7 - 2 5, এই 5 এই 5 কাটবে। আচ্ছা তাহলে 11 আসলো, এখানে দেখো গুণ ছিল, তাহলে 8 আর 48 ভাগ করলে কত? এখানে হয় 6, তাহলে 6 আর যোগ 21, 6 যোগ 21 করলে কত? 27, তাহলে 11 আর 27 মানে 7 একের সাথে এককের ঘরে 7 থাকবে, তার মানে এটাই হবে। আর এটা গুণ করলে 297 হয়, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, আনোয়ার, অমিত এবং গোপালের গড় ওজন 45 কেজি। যদি আনোয়ার ও অমিতের গড় ওজন 43 কেজি হয় এবং অমিত ও গোপালের গড় ওজন 42 কেজি হয়, তাহলে অমিতের ওজন কত কেজি? তিনজনের গড় ওজন বলেছে, আনোয়ার, অমিত ও গোপালের। তাহলে আনোয়ার, অমিত আর গোপালের যদি গড় ওজন 45 কেজি হয়, তাহলে ওদের ওজনের সমষ্টি কত হবে? গড় ওজন থেকে সমষ্টি তিনজনের কি করে বার করে? 45 ইন্টু 3, মানে কত হবে? 135 হবে। আর কি বলে দিয়েছে? আনোয়ার ও অমিতের গড় ওজন বলেছে 43 কেজি, তাহলে আনোয়ার আর অমিতের এদের গড় ওজন যদি 43 হয়, এদের দুজনের ওজনের সমষ্টি কত হবে? 43 গুণ 2, যেহেতু দুজনের তাই 2 দিয়ে গুণ করবো, হবে কত? 86। তাহলে দেখো এদের তিনজনের ওজনের থেকে যদি আমি আনোয়ার, অমিত আর গোপালের ওজন থেকে যদি আনোয়ার আর অমিতের ওজন যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কার ওজন পাবো? গোপালের ওজন পাবো। তাহলে গোপালের ওজন কত হবে? এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 49 হবে বিয়োগ করলে, তাহলে গোপালের ওজন পেলাম 49 কেজি। আর কি বলে দিয়েছে দেখো, অমিত ও গোপালের গড় ওজন 42, তাহলে অমিত আর গোপালের ওজনের সমষ্টি কত? দুজনের গড় বলেছে 42, মানে দুজনের ওজনের সমষ্টি কত হবে? 42 ইন্টু 2 মানে 84, এদের দুজনের ওজনের সমষ্টি হচ্ছে 84, গোপালের ওজন হচ্ছে 49 কেজি। তাহলে দুজনের সমষ্টি থেকে আমি যদি গোপালের ওজনটা বাদ দিই, তবে আবার অমিতের ওজন বেরিয়ে যাবে। তাহলে অমিতের ওজন কত হবে? দুজনের ওজনের সমষ্টি 84 মাইনাস গোপালের ওজন 49 করলে কত হয়? 35 কেজি। তাহলে অমিতের ওজন কত? 35 কেজি। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, মহেশের কাছে 1617 টাকা আছে। দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা শিফটে এসছে। তারপরে কি বলছে, সেই টাকা তার দুই ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে বিজয় এবং অজয় যথাক্রমে 15 বছর এবং 16 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পায়। মহেশ বিজয়কে কত টাকা দিয়েছিল? দেখো কিছুই না, এই টাইপের অঙ্ক একদম সোজা পদ্ধতিতেও করা যায়, একদম বেসিক পদ্ধতিতেও করা যায়। তো আমি এই শর্টকাটের পদ্ধতিটাই তোমাদের বলছি। দেখো এখানে বিজয় আর অজয় কত বছর পর পর পারলো? কত বছর পরে তাদের অর্থটা সমান হলো? 15 বছর আর 16 বছর, মানে এদের বয়সের ডিফারেন্সটা কত? এই সময়ের ডিফারেন্সটা কত? 1 বছর করে। ঠিক আছে, তাহলে 1 বছর করে যেহেতু বয়সের ডিফারেন্স, তার মানে কার টাকাটা কম বছর খেটেছে? দেখো বিজয়ের টাকাটা, আর অজয়ের টাকাটা বেশি বছর খেটেছে। তা বিজয়ের টাকা কম বছর খেটেও ওর টাকার সমান হলো, তার মানে কি? তার মানে বিজয়ের নামে বেশি টাকা রেখেছিল আর অজয়ের নামে কম টাকা রেখেছিল।
এক্ষেত্রে বিজয়ের টাকাটা হবে অজয়ের, যেহেতু সময়ের তফাৎ 1 বছর, বিজয়ের টাকাটা হবে অজয়ের 1 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান। তাহলে কি বললাম আমি, বিজয়ের অর্থ সমান সমান হবে অজয়ের, কেন 1 বছরের করলাম, কারণ সময়ের তফাৎটা 1 বছর, যদি সময়ের তফাৎটা 2 বছর হতো তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হতো অজয়ের 1 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান, মানে 1 বছরের সুদ আসলের সমান। সুদের হার কত পার্সেন্ট বলেছে, 10%। তাহলে 10% যদি সুদের হার, সেটা মানে কত, 10/100, মানে 1/10। যে সুদের হার 10% বা 1/10 মানেটা কি, মানেটা হচ্ছে যদি আসল 10 টাকা হয় তাহলে সুদ পাই 1 টাকা। তার মানে সুদ আসল মানে 1 বছরের ক্ষেত্রে এটা কত, 1 বছরের ক্ষেত্রে, তাহলে 1 বছরের ক্ষেত্রে সুদ আসল বাই আসল কত হতো, 1 টাকা সুদ দিচ্ছে মানে সুদ আসল কত হতো, 11/10 হতো। তাহলে আমি এটাই বললাম 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান বিজয়ের অর্থটা হচ্ছে অজয়ের 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। মানে এই সুদ আসলটা যদি বিজয়ের অর্থ হয় তাহলে এই আসলটা হবে অজয়ের অর্থ। তাহলে তাদের অনুপাতটা কি হবে, বিজয় আর অজয়ের আসলের অনুপাত হবে তাহলে 11:10। ঠিক আছে, তার মানে বিজয়ের কাছে যদি বিজয়ের নামে যদি 11 টাকা দেয় তাহলে অজয়ের নামে 10 টাকা দিয়েছে। আচ্ছা, মোট কত টাকা দিয়েছে দেখো, বলে দিয়েছে 1617 টাকা। তাহলে আমাকে বলেছে কি বিজয়কে কত টাকা দিয়েছিল, তাদের অর্থের অনুপাতটা আমি পেয়ে গেলাম 11:10 আর মোট অর্থ হচ্ছে 1617। তাহলে বিজয়কে কত টাকা দিয়েছে, তাহলে বিজয়কে দিয়েছে সমান সমান বিজয়ের ভাগে যত অনুপাতে যত তত, মানে 11 ডিভাইডেড বাই অনুপাত দুটোর যোগফল, মানে 11 আর 10 এর যোগ করলে কত, 21 ইন্টু টোটাল অর্থ কত 1617, মানে ইন্টু 1617 এত টাকা। যদি বলতো অজয়কে কত টাকা দিয়েছে, মানে 10 ডিভাইডেড বাই 21 হতো। কাটাকুটি করি, আচ্ছা 3 দিয়ে কাটি আগে, তাহলে 7 হয়, এখানে হয় 5, 1 1 3 2 7 9, এটাকে 7 দিয়ে কাটাকুটি যায়, 7 7 49, 4 9 7 7 49, তাহলে 77 গুণ 11 করলে কত হয়, 7 11 77 এর 7 হাতে 7, 7 11 77 এর সাথে 84, 847 টাকা। তারপরটা কি বলছে দেখো, একটি দলের 30 জন ছাত্রের গড় বয়স 18 বছর, যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সকলের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত বছর, দেখো 30 জনের গড় বয়স ছিল 18 বছর, শিক্ষকের বয়স যোগ করা হলো, তাহলে এখন কতজন হলো, 31 জন, আর গড় বয়স 1 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন গড় বয়স কত, 19। তার মানে দেখো গড় বয়স 1 বছর বৃদ্ধি পেয়েছে, তার মানে 31 জনের বয়স 1 বছর করে বেড়েছে, তার মানে 31 জনের বয়স কত বেড়েছে, 31 বেড়েছে। এটা তাহলে শিক্ষকের বয়স কত হবে, আগে যতটা ছিল তত তো হবেই, মানে 18 থেকে আরো 31 বছর বেশি হবে, তার মানে কত হবে 18 যোগ 31 বা 31 যোগ 18, শিক্ষকের বয়স কত হয় 49। অথবা বেসিক থেকে করলে কত, 30 জন ছাত্রের গড় বয়স 18, তাহলে 30 জন ছাত্রের মোট বয়স কত, 30 গুণ 18, আর শিক্ষকের বয়স যোগ করার পর গড় বয়স কত হয়েছে 19, তার মানে এখন 31 জনের গড় বয়স কত, 31 গুণ 19 করলে একটা বেরোবে, তাহলে শিক্ষকের বয়স কত, 31 গুণ 19 থেকে যদি 30 গুণ 18 বাদ দাও তাহলে শিক্ষকের বয়স বেরিয়ে যাবে, অথবা এইভাবে একটু শর্টকাটে হয়ে যাবে। তাহলে শিক্ষকের বয়স কত বছর, 49 বছর। তারপরে কি বলছে দেখো, 4800 টাকা রামশ্যাম এবং কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে ভাগ করলো, তাহলে শ্যামের ভাগে কত আছে দেখো, শ্যামের ভাগে আছে 4:8:3, মানে শ্যাম মাঝখানে, মানে 8, তাহলে 8 ডিভাইডেড বাই টোটাল অনুপাতটা, মানে 4 8 12 3 15 ইন্টু যত টাকা ভাগ করে 440, 15 দিয়ে কাটাকুটি করলে 3 15 3 15 45, 3 শূন্য মানে 2 শূন্য, তাহলে 8 দুগুণে 16 6 হাতে 1, 3 8 24 রেখে 25 শূন্য, তাহলে শ্যাম কত টাকা পাবে, 2560 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 168 এবং 6, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তাহলে আমরা কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। আর যখন এরকম টাইপের বলে দেবে, একটি সংখ্যা বলে দেবে, তাহলে অপর সংখ্যার সেটার ফর্মুলা কি হয়, অপর সংখ্যা সমান সমান হয়ে যায় লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই ওই যেই সংখ্যাটা বলেছে, মানে জ্ঞাত সংখ্যা বা মানে যেটা বলে দিয়েছে সেটা। তাহলে অপর সংখ্যাটা কি হবে, সমান সমান লসাগু গুণ গসাগু, মানে 168 গুণ 6 ডিভাইডেড বাই 24। আচ্ছা 24 কে দেখো 7 দিয়ে গুণ করলে এটা হয় 168 হয়, তাহলে 6 7 42, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 42, অপশন সি। তারপরটা কি বলেছে দেখো, অমিত ও গোপাল যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা বার্ষিক একই সরল সুদের হারে ব্যাংকে জমা রাখে। যদি 6 বছর পর গোপাল অমিতের থেকে
960 টাকা বেশি সুদ পায়। কেন গোপাল বেশি পাচ্ছে? কারণ দেখো গোপাল বেশি টাকা রেখেছে, তো 9400 টাকা রেখেছে। অমিত রেখেছিল 5400 টাকা, গোপাল রেখেছিল 9400 টাকা। তো কত টাকা বেশি রেখেছে? 4000 টাকা বেশি রেখেছে। 9400 থেকে 5400 বিয়োগ করলেই বেরিয়ে যাবে। তাহলে গোপাল কত টাকা বেশি রেখেছে? 4000 টাকা। এই 4000 টাকাটা যে বেশি রেখেছে, এই টাকাটারই সুদও বেশি পাচ্ছে অমিতের থেকে 960 টাকা। মানে এই 4000 টাকারই 6 বছরের সুদ হচ্ছে 960 টাকা। তাহলে সুদের হার কত? আমি ধরছি সুদের হার হচ্ছে R%। তাহলে যে 4000 টাকার R% সুদের হারে 6 বছরের সুদটা, সেটাই হচ্ছে 960। মানে কত? PTR/100। P হচ্ছে 4000 ইন্টু T মানে 6 ইন্টু R মানে R ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে 960। এই দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, আর এদিক থেকে কাটবো না, ওই ডান পাশে নিয়ে গিয়ে কাটি। আর সমান সমান তাহলে 960 ডিভাইডেড বাই হবে 40 ইন্টু 6। এই শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলে 6 ষোলং 96 আর 4 4 16, মানে আর এর মান কত? 4%। তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার 500 টাকায় একটি জিনিস ক্রয় করেছে, কত টাকায় জিনিসটি বিক্রয় করলে তার 28% লাভ হবে? ক্রয় মূল্য বলেছে 500, তাহলে 28% লাভে বিক্রয় মূল্য কত হবে? মানে ক্রয় মূল্য 500 ইন্টু 28% লাভ হয়েছে, মানে এটা ইন্টু বিক্রয় মূল্য হবে, এটা ইন্টু 128/100। ক্ষতি হলে কি করে? মাইনাস করে দিই 100 থেকে। এটাকে কাটলে হয় 5, তাহলে 5 এটা 40 শূন্য, হাতে 4, 5 দুগুণ 10 এর 4, 14 4, হাতে 1, 5 5 6, 640 টাকা। অপশন ডি। তারপরেরটা কি বলছে, এটাও একটা একদম সরল। দেখো এইখানে প্রায় 3-4টা করে প্রত্যেকটা শিফটে কিন্তু সরল অঙ্ক দিচ্ছে। 32/8, আগে ভাগের কাজ করব। 32/8 করলে কত হয়? 4 হয়। 4 গুণ 3 মাইনাস 3 গুণ 3, 4 গুণ 3 করলে হয় 12 মাইনাস 3 3 9। গুণের কাজ করব, তারপরে বিয়োগ কিন্তু করবো না। আগে কিন্তু ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ব্র্যাকেট না থাকলে। 12 মাইনাস না করলে 3, তার মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো, মনোজের কাছে, এটাও ঠিক একটু আগেই যে অঙ্কটা করালাম ঠিক সেইটার মতো। তা এটা আমি আরেকবার বলে দিই, তাহলে দেখবে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। কি বলছে দেখো, মনোজের কাছে 1612 টাকা আছে। তাহলে 8% চক্রবৃদ্ধি সুদের হারে একই রকম করে 13 বছর আর 14 বছর। তাহলে দেখো, তার মানে কার টাকা 13 বছর খাটছে? আনন্দের টাকা 13 বছর আর অনিলের টাকা 14 বছর। তার মানে সময়ের তফাৎ কত? 1 বছর। আমি খালি ওইটাই দেখবো, 13 14 আমার কোনো কাজে লাগবে না, সময়ের তফাৎ দেখবো 1 বছর। তার মানে কি? মানে এই যে অনিলের নামে তো কম টাকা রেখেছে, তার মানে আনন্দের নামে বেশি টাকা রয়েছে। তাহলে অনিলের 1 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বা সুদাসুলটা আনন্দের আসলের সাথে সমান। এটা আমি পেলাম। তার মানে 1 বছরের আসলটা, সুদাসুলটা যাবে আনন্দের ঘরে, আর অনিলের ঘরে শুধু আসলটা যাবে। ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%। তাহলে 8% মানে আমি কি লিখতে পারি? 8/100। কাটাকুটি করলে কত হবে? 2/25 হবে। তার মানে 25 যদি আসল হয়, সুদ দিচ্ছে কত? 2। তার মানে সুদাসল বাই আসল যদি আমি করি, কত হবে? সুদাসল বাই আসল করলে 2 টাকা তো সুদ দিচ্ছে, আর আসল হচ্ছে 25, তাহলে সুদাসল কত? 27, আর আসল কত? 25, মানে অনুপাত হবে 27/25। তার মানে আনন্দ যদি 27 টাকা পায়, তার মানে অনিল পাবে কত? 25 টাকা। তাহলে তাদের অনুপাতটা কত হবে? আনন্দ ইস্টু যদি অনিল আমি করি, তাহলে তাদের অনুপাতটা কত হবে? 27 ইস্টু, এটা কি হয়ে গেল? এটা 25। হ্যাঁ, 27:25। ঠিক আছে? তাহলে কি বলছে, মনোজ আনন্দের নামে কত টাকা রেখেছিলেন? তাহলে আনন্দের নামে কত টাকা রেখেছে? যে 27:25, আর টোটাল টাকা কত? 1612। তার মানে 1612 টাকার মধ্যে আনন্দ কতটা পাবে? আনন্দের ভাগে যত আছে মানে 27 ডিভাইডেড বাই অনুপাত গুলো যোগফল, মানে 27 আর 25 যোগ করলে হয় 52 ইন্টু 1612। আচ্ছা, 52 আর এটাকে প্রথমে দেখো 4 দিয়ে কাটি, 4 তেরং 52, আর এটাকে কাটলে হয় 4 4 16, তারপরে 12 একসাথে নামছে মানে 0 3। 13 দিয়ে কাটাকুটি যায়, দেখো 3 13 39, আর 13 মানে 1। তাহলে 31 গুণ 27 করলে কত হয়? 7 1 7, 3 7 21 গুণ 2 1 2, 3 2 6, তাহলে হবে 7 2 3 6 2 8। তার মানে 837 টাকা। তাহলে মনোজ আনন্দের নামে কত টাকা রেখেছিলেন? 837 টাকা রেখেছিলেন। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এই 20টা অঙ্কই আজকের ক্লাসে ছিল। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।